আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নে প্ল্যাটফর্ম এইচইসি আইসিটি প্রথম অধ্যায় বাংলাদেশ ও বিশ্ব প্রেক্ষিত এই স্পেশাল অধ্যায়ের আজকে আমাদের সুপার স্পেশাল 5 নম্বর লেকচার। আমাদের আজকে স্পেশাল 5 নম্বর লেকচারে আমরা সম্পূর্ণ নতুন একটি টপিক নিয়ে উপস্থিত হয়েছি, যেটা আমাদের প্রতি বছর কোনো না কোনো বোর্ড পরীক্ষায় প্রশ্ন এসেছে। আর এই টপিকটাও বিগত যতগুলো ক্লাস নিয়েছিলাম সবগুলো ক্লাসের মতোই অনেক অনেক ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ টপিক এবং অনেক মজাদার টপিক। আর আমাদের টপিকের নাম হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তোমরা সবাই দেখতে পাচ্ছ, চিত্র দেখা যাচ্ছে। তো আসলে আমাদের আজকের এই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং টপিক, এটা হচ্ছে আমাদের সায়েন্সে যারা আমরা পড়ি তাদের একটা প্রিয় সাবজেক্ট বায়োলজি বা জীববিজ্ঞান, সেই জীববিজ্ঞানেরই পরিপূর্ণ অংশ। তো অনেকে বলবা, স্যার আইসিটিতে আবার বায়োলজি কেন আসলো, সায়েন্সের বিষয়টা কেন আসলো? আসলে আমাদের এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে একটা আমাদের নতুন বিজ্ঞানের শাখা, জীববিজ্ঞানের শাখা। তবে সেই জীববিজ্ঞানের শাখায় আইসিটির অনেক ব্যবহার আছে। আর এই জন্য এই আইসিটি বইতে সেই জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে আলোচনা করা হয়েছে। যেহেতু এখানে আমাদের কম্পিউটারের কাজ আছে, আইসিটির অনেক হিসাব নিকাশ আছে, অনেক প্রযুক্তির ব্যবহার আছে, এই জন্য এইখানে আইসিটি বইতে এই টপিকটা যুক্ত করা হয়েছে। আর এই টপিকটা আমাদের সকলের সিলেবাসেই আছে। তো যতটুকু আলোচনা করলাম বুঝতে পারছো? এটা হচ্ছে প্রথম অধ্যায়। এটা হচ্ছে প্রথম অধ্যায়। হ্যাঁ, আচ্ছা। তো এখন আমরা যাই আমাদের এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এটার মধ্যে কি কি আছে এই বেসিক আলোচনাটা করি, তারপর আমরা বোর্ড পরীক্ষার প্রশ্ন সলভ করব। আর সবাইকে বলতেছি, আজকে আমাদের স্পেশাল একটা অংশ হচ্ছে আমরা আগামীকাল থেকে ইনশাল্লাহ আমাদের যেই সায়েন্স, কমার্স, আর্টস প্রতিটা গ্রুপ সাবজেক্টের ক্লাস শিডিউলটা বলবো ইনশাল্লাহ, এবং কী ক্লাস হবে সেই বিষয়টা বলবো ইনশাল্লাহ। আর স্পেশাল প্রোগ্রাম নিয়ে হাজির হব ইনশাল্লাহ। এই বিষয় নিয়ে কিছু কথা বলবো, তোমরা থাইকো, কেউ চলে যাও না। সম্পূর্ণ ক্লাসটা শেষে আমরা এই বিষয় নিয়ে ইনশাল্লাহ একটা সেমিনার নিব স্পেশাল, খেয়াল রেখো সবাই। তো আমরা এখন আমাদের বেসিক যে আলোচনা, মূল বইয়ের বেসিক আলোচনাটা করি। সবাই স্পিকার মিউট রেখো, ক্যামেরা অফ রেখো, সব কিছু অফ রেখে ক্লাসটা শুরু করো। আমরা এখনই ক্লাসটা স্টার্ট করতেছি। তো একজন জয়েন করছে, তো দেখে ওর সাথে একটু কথা বলি। তানিয়া জয়েন করছো, থ্যাংক ইউ। তানিয়া, একটু আমাকে জানাও তুমি কি শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা, একটু ভয়েসে কথা বলো। তানিয়া, মাত্র ক্লাস শুরু হচ্ছে। জি স্যার, শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ জয়েন করছো। এখন আমি ক্লাস শুরু করলাম, এই তো মাত্র শুরু হইলো। হ্যাঁ, এবার মনোযোগ দিয়ে সবাই দেখো, কেউ স্পিকার অন করিও না। প্রশ্ন করবা যখন তখনই অন করবা, বাকি সময় অফ থাকবে। ওকে, এবার আমরা শুরু করি। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর বেসিক আলোচনা করতেছি। প্রতিটি মানব দেহ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কোষের সমন্বয়ে গঠিত এবং প্রত্যেকটি কোষের মাঝে থাকে বংশগতির প্রধান উপাদান, যাকে বলা হয় ক্রোমোজোম। তো আসলে এই বিষয়গুলো যারা সায়েন্সে আছো তোমরা ভালো বুঝবা, আর্টসে বা কমার্সে যারা আছো তোমাদের এগুলো বুঝতে কষ্ট হইতে পারে। তারপরও ক্লাস 9-10 বিজ্ঞান তো পড়ছো, বিজ্ঞানে জিন সম্পর্কে, ক্রোমোজোম সম্পর্কে কিছুটা হলো ধারণা তোমাদের আছে। ডিএনএ, আরএনএ, এগুলো সায়েন্স, কমার্স আর সবাই জানো। তো আমরা সবাই জানি আমাদের যে দেহ বডি, এই বডিটা কী দিয়ে তৈরি হয়? অসংখ্য কোষ দিয়ে তৈরি। এই কোষগুলো কিন্তু খালি চোখে দেখা যায় না। আর সেই কোষের মধ্যে রয়েছে ক্রোমোজোম, যে ক্রোমোজোমের মাধ্যমেই আমাদের কি হয়, আমি দেখতে আমার মায়ের মতো হই, অথবা আমি দেখতে আমার বাবার মতো হই, মানে আমি আমার বংশানুক্রমের কারো না কারো মতো হই আর কি। এই হচ্ছে সেই ক্রোমোজোমের ব্যাপারটা। সবাই এতটুকু বুঝতে পারছো কিনা একটু আমাকে জানাও। জি স্যার। থ্যাংক ইউ। আল মাহমুদ জয়েন করছো, থ্যাংক ইউ, খুশি হলাম আল মাহমুদ। তো একটু দেখো কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে আমাকে জানাও। আচ্ছা, তো এখন আমি নেক্সট পরবর্তী অংশে যাই। তো বলতেছে এই ক্রোমোজোমগুলো তৈরি হয় ডিএনএ, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, যার পুনরূপ ডিএনএ এর ডাবল হেলিক্স দিয়ে। মানে ক্রোমোজোমগুলো যে আছে, এই যে আমাদের ক্রোমোজোম দেখতে এরকমই, দেখতে পাচ্ছ কেচির মতো দেখতে, এই যে ক্রোমোজোম দেখা যাচ্ছে, এটাকে বলা হয় ক্রোমোজোম। ক্রোমোজোম দেখতে আসলে এরকমই হয়। আর এই ক্রোমোজোমগুলো তৈরি হয়, এই যে কোষ আছে, কোষের মধ্যে ডিএনএ থাকবে, সেই ডিএনএ দিয়ে। ঠিক আছে, কথা বুঝতে পারছো যা বললাম? এই ক্রোমোজোমটা এই কোষের মধ্যে যে ডিএনএ থাকবে তার
মধ্যে এই ক্রোমোজোমটা থাকে। আচ্ছা, এরপরে বলতেছে যে ডিএনএ ডাবল হেলিক্স হলো ডিএনএ অণুর দ্বিসূত্রী কাঠামো, যা সাধারণত সর্পিল আকারের হয়ে থাকে এবং এর একটি সূত্র অন্যটির পরিপূরক। অর্থাৎ আমাদের ডিএনএ হচ্ছে এরকম, এটাকে বলা ডিএনএ চিত্র, যেটা এই যে সবুজ রঙের যেটা, এটা ডিএনএ চিত্র। এটার একটা সূত্র যদি উপর থেকে নিচের দিকে যায়, আর একটা সূত্র নিচ থেকে উপর দিকে এরকম ভাবে পেঁচিয়ে পেঁচিয়ে আসে, সাপের মতো আর কি। তো এটাই বলছে যে একটি সূত্রে অপর সূত্রের পরিপূরক, মানে উল্টা আর কি। জীবকোষের ডিএনএর ভেতরে থাকা যে ক্ষুদ্র অংশগুলো ওই জীবের জীবনের বৈশিষ্ট্য ধারণ করে তাকে জিন বলা হয়। খুব ইম্পর্টেন্ট, আমাদের ডিএনএর ভেতর যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে জীবের বৈশিষ্ট্য বহন করা হয় বা জীবের বৈশিষ্ট্যগুলো নিহিত থাকে, সেই বৈশিষ্ট্যগুলো যে ধারণ করে তাকে বলা হয় জিন। আর আমরা জানি এই জিনের মাধ্যমে কি হয়, আমাদের বংশগতির যে ধারা সেটা অক্ষুণ্ণ থাকে, বা আমাদের বংশের যে বৈশিষ্ট্য, যে একটা বংশের সবাই লম্বা হবে, তার পরবর্তী প্রজন্ম লম্বা হয়। তো এই যে লম্বা হওয়ার যে বৈশিষ্ট্য, এটা কিন্তু জিনই নিয়ন্ত্রণ করে। আবার আরেকটা পরিবারের সদস্যরা সবাই খাটো হয়, তো তার পরবর্তী প্রজন্মগুলো খাটো হবে। এই খাটো হওয়ার বৈশিষ্ট্য জিনই বহন করে। আবার দেখা যায় এক একজনের গায়ের রং ফর্সা হয়, কালো হয়, ধূসর হয়, এগুলো সব জিএনএ কি করে, বহন করে। এই হচ্ছে জিন নিয়ে আলোচনা। তো আসলে এই জিন কিন্তু আমাদের ওই জিন না। আমরা কিন্তু জিন লিখতে গেলে জরশিকার জি ন জিন দিব। আর আমাদের যেই ইসলাম ধর্মে যে জিন জাতি, সেই জিন জাতি কিন্তু জ দৃকার জি ন জিন। সবাই কি জানো এই এই জিন আর ওই জিন কিন্তু সেম না? সবাই কি জানো এটা? কথা বইলো। ওকে, তো এই বিষয়টা নিয়ে তোমরা যদি মিস্টেক না করো, জিন লিখতে হবে এখানে রস্বীকার দিয়ে, এখানে লিখতে হবে জিন রস্বীকার। এই জিন হচ্ছে আমার দেহকোষের জিন, আর ওই জিন তো হচ্ছে আমাদের জিন জাতি, মনে রাখবা। আচ্ছা, তো এরপর হচ্ছে অর্থাৎ জীবদেহে ডিএনএর বিভাজিত একক বৈশিষ্ট্যকে জিন বলা হয়। একটি ক্রোমোজোমে অসংখ্য জিন থাকতে পারে এবং প্রতিটি মানবদেহে এরকম 20,000 থেকে 30,000 জিন রয়েছে। দেখছো, এটা গবেষণার ফলাফল যে প্রতিটা মানব দেহে, একটা দেহে, মানুষের দেহে 20,000 থেকে 30,000টাও জিন থাকতে পারে। এটা হচ্ছে অনুমান আর কি। এই হচ্ছে আমাদের বর্ণনা। তো এখন আমরা আসলে জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা কি? আসলে আমাদের এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে জিন নিয়ে কাজ করা। এই যে আমরা জিন পড়তেছি না, এই জিন নিয়ে কাজ করাই হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জিনকে কাটা, জিনকে ছিঁড়ে ফেলা, জিনকে সংযোজন করা, জিনকে নিয়ে কাজ করা, মানে জিনকে নিয়ে যে কাজ করা হয় তাকেই বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং সংক্ষেপে। কথা কি বুঝতে পারছো যা বললাম? আচ্ছা, তো খেয়াল রাখবা যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে জিন নিয়ে কাজ করাকে বোঝায়। তো আমরা একটু সামনে যাই, একটু শিখি। কোনো জীবকোষে বিদ্যমান ক্রোমোজোমে উপস্থিত জিনের সমষ্টিকে জিনোম বলা হয়। এটা সংজ্ঞা মনে রাখবা যে আমাদের এই অনেকগুলো জিন যদি এক জায়গায় থাকে তাকে বলা হয় জিনোম। একগুচ্ছ জিনকে জিনোম বলা হয়। তো জিনোম হলো জীবের একটি নকশা বা বিন্যাস। এটিকে জীবদেহের নীল নকশা বা ব্লু প্রিন্টও বলা হয়। মানে জিনের যে নকশা থাকে আমাদের ডিএনএর মধ্যে, এটাকে বলা হয় ব্লু প্রিন্ট বা নীল নকশা। অন্য কথায় কোনো জীবদেহের কোষের সম্পূর্ণ ডিএনএর বিন্যাসের ক্রমকে ওই জীবের জিনোম সিকোয়েন্স বলে। ব্যাস, জাস্ট এইগুলো পড়ে রাখবা আর কি, এগুলো তেমন লাগবে না। একটি জীবের জিনোম সিকোয়েন্সের ওপর ওই জীবের, যেটা প্রাণী হইতে পারে বা উদ্ভিদও হইতে পারে, এদের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য কীরূপ হবে তা নির্ভর করে। অর্থাৎ জীবের যে জিনোম সিকোয়েন্স আছে এর উপর ডিপেন্ড করে যে একটা জীবের বৈশিষ্ট্য কীরকম হবে। জীবটা কি দেখতে লম্বা হবে না খাটো হবে, দেখতে কালো হবে নাকি ফর্সা হবে, এগুলো আর কি। তো অর্থাৎ জীবের যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো আমাদের জীবের জিনোম সিকোয়েন্সের ভেতর আবদ্ধ থাকে বা ইনক্লুড থাকে। সেখান থেকে বোঝা যায় যে ওই জীবটা দেখতে এরকম টাইপের হবে। কথা কি বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। তো এবার বলতেছে যে জিনোম সিকোয়েন্স যত দীর্ঘ হবে, মানে জিনোম সিকোয়েন্সটা যত লম্বা হবে, এর ধারণ করা তথ্য তত বেশি হবে। হ্যাঁ বলো স্যার। জিনোম সিকোয়েন্সটা একটু আরেকবার বুঝিয়ে দেন, জিনোম এক্সপ্লেইন করেন। মানে জিনোম সিকোয়েন্স হচ্ছে আমাদের জিন যে থাকবে, জিনের কতগুলো গুচ্ছ অংশ। আমরা কিন্তু আগে পড়ছিলাম যে তোমার অনেকগুলো জিন যদি একসাথে থাকে তাহলে তাকে বলা হয় জিনোম।
আর সেই জিনোমের মধ্যে জিনগুলোর স্ট্রাকচার কেমন হবে, জিনগুলো কেমন কম্বিনেশন থাকবে, জিনগুলো সারিবদ্ধভাবে থাকবে কিভাবে, বা জিনের যে নিয়ম মাফিক একটা স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা কীরকমভাবে থাকবে, সেটাকে বলা হয় জিনোম সিকোয়েন্স। জিন হচ্ছে একটা অংশ, আর জিনোম হচ্ছে একাধিক জিন যখন এক জায়গায় থাকে তাকে বলা হয় জিনোম। একগুচ্ছ জিনকে জিনোম বলে। আর একগুচ্ছ জিন কীরকম কম্বিনেশনে থাকবে সেই স্ট্রাকচারটাকে বলা হয় জিনোম সিকোয়েন্স। আর জিনোম সিকোয়েন্সের মধ্যেই আমার জীবের যে বৈশিষ্ট্য সেটা বোঝা যায়। বুঝতে পারছো? বুঝতে পারছি। আচ্ছা, এরপর হচ্ছে যে জিনোম, থ্যাংক ইউ। এবার বলতেছে জিনোম সিকোয়েন্স যত বড় হবে, জিনোম সিকোয়েন্স যত বড় হবে এর ধারণ ক্ষমতা বা ধারণ করা তথ্য তত বেশি হবে। থ্যাংক ইউ অর্পিতা, তুমি জয়েন করছো, তোমার ফ্রেন্ড ফারিয়া জয়েন করে, যদি পারো নিয়ে এসো। তো আসলে এটার মানে তো তোমরা জানো যে মেমোরি কার্ড যেরকম, এটাও ঠিক এরকম কাজ করে। আমরা জানি 2 GB মেমোরি কার্ড, 1 GB মেমোরি কার্ড আমাদের প্রথম দিকে মেমোরি কার্ড ছিল, আমরা সবাই মেমোরি কার্ড ইউজ করি। তো যখনই মেমোরি কার্ড প্রথমে আসে, প্রথমে কিন্তু 1 GB ছিল, তারপর 2 GB, তারপর আস্তে আস্তে 4 GB হয়েছে, 8 GB হয়েছে। আমাদের মেমোরির সাইজ কিন্তু সীমিত ছিল, সাইজ কিন্তু বড় হয় নাই, কিন্তু এর যে ধারণ ক্ষমতা এটা বেশি হয়েছে। হ্যাঁ বলো। জিনোম সিকোয়েন্সটা কোথায় চিত্রে? চিত্রের মধ্যে, আসলে চিত্রের মধ্যে জিনোম সিকোয়েন্স দেখায় না এখানে, বুঝছো? জাস্ট জিন নিয়ে কাজ করছে, আর ডিএনএ যে ডাবল হেলিক্স এর নিয়ে, জিনোম সিকোয়েন্স দেখায় না চিত্রের মধ্যে। জিনের মানে আমাদের এখানে কোষের মধ্যে যে ডিএনএ, সেখানে জিন থাকে, তবে এখানে আমার জিনও দেখায়নি, জিনও দেখায়নি, এবং এর কাঠামো যেটা এটাও দেখায়নি। বুঝছো রিয়াদুল? ওকে, হ্যাঁ বলো বলো। ঝাপসা ঝাপসা দেখা যেত। ঝাপসা দেখা যাচ্ছে। আচ্ছা বলি, ফাহমিদা সুজি যদি একটু ঝাপসা ঝাপসা দেখা। আচ্ছা বলি, শোনো, আমার নেট ঠিক আছে, যদি সমস্যা হয় লিঙ্ক কেটে দিয়ে একটু পর আবার জয়েন করো। আমার নেট ঠিক আছে, হয়তো বা তোমার নেট স্লো হওয়াতে এরকম হচ্ছে, একটু কষ্ট করো। হ্যাঁ, আমি কন্টিনিউ করতে থাকি। তো আমরা তো বলতেছিলাম, হ্যাঁ বলো। নিপা একটু বাইরে আছে, তো এইজন্য ক্লাসে জয়েন করতে লেট হবে। আচ্ছা সমস্যা নাই, প্রবলেম নাই। স্বর্ণা কি অসুস্থ? জি ভাইয়া, স্বর্ণা একটু অসুস্থ। আচ্ছা, আর জান্নাত, হাবিবা আর কি, হাবিবার তো খবরই নেই কোনো। আচ্ছা ও কোনো রেসপন্স করতেছে না। আচ্ছা ওকে, অ্যাক্টিভ করো। ওকে ঠিক আছে, সমস্যা নাই, থ্যাংক ইউ বলছো, খুশি হলাম। এবার দেখো ক্লাসে মনোযোগ দাও। তো আমরা কিন্তু বলতেছিলাম যে ওই যে আমাদের মেমোরির যে কার্ড সাইজ ঠিক থাকে, কিন্তু এর যে ধারণ ক্ষমতা বেশি হয়। এখন দেখো এখনকার যে বর্তমানে আমাদের মেমোরি কার্ডের যে ব্যবহার, সেটা কিন্তু 264 GB, সরি 252 GB পর্যন্ত মোটামুটি আমরা ব্যবহার করতেছি, 128 252 এরকম। তার কথা হচ্ছে যে এত বড় স্পেস থাকা সত্ত্বেও সাইজটা কিন্তু ছোটই হয়, তাই না? সাইজটা কিন্তু ছোটই হয়, কিন্তু স্পেস অনেক বেশি। কিন্তু আমাদের জিনোম সিকোয়েন্সটা এরকম না। জিনোম সিকোয়েন্স হচ্ছে যত বেশি ধারণ ক্ষমতা থাকতে হবে, তার দৈর্ঘ্য তত বড় হইতে হবে। জিনোম সিকোয়েন্সটা হচ্ছে যত বেশি বড় হবে দৈর্ঘ্য, এর মধ্যে তথ্য সংগ্রহ করা যাবে বেশি। এই হচ্ছে জিনোম সিকোয়েন্সের বিষয়টা। বলো, এবার প্রশ্ন থাকলে বলতে পারো। মানে জিনোম সিকোয়েন্সিং ন্যানো টেকনোলজির বিপরীত না? বুঝি নাই। মানে জিনোম সিকোয়েন্সিং ন্যানো টেকনোলজির বিপরীত না? আসলে বিপরীত বলাটা এখনো আমি শিওর বলতে পারতেছি না এরকম বিপরীত হবে কিনা। ন্যানো টেকনোলজি তো হচ্ছে তোমার ইয়াটা নিয়ে কাজ করে, জড়বস্তু নিয়ে কাজ করে, আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং তো হচ্ছে জীব নিয়ে কাজ করবে। না, এটা বিপরীত বলা যাবে না, এরকম ভাবে বলা যায় না, কারণ একটার অপরটা বিপরীত হলে যে একটা একরকম কাজ করা যায়, ঠিক এটার অপোজিট কাজটা এটা করা যায়, এরকম হইতো। বিপরীত বলা যাবে না আমার মতে। বলো স্যার, আপনি ওই যে মেমোরি কথা বললেন, আমি বলতে চাইলাম যে মেমোরি ওই র্যাম বাড়ে তবুও মেমোরি আকার বাড়ে না, তার মানে এটা ন্যানো টেকনোলজির মধ্যে পড়ে না। কিন্তু ওইটার বিপরীত আপনি ওই জিনোম সিকোয়েন্সের যেটা মানে উদাহরণ দিচ্ছেন, ওইটার ক্ষেত্রে এটা মানে বিপরীত সম্পর্ক বোঝাচ্ছে না? মানে ওইটার ক্ষেত্রে স্পেসিফিক জাস্ট বিপরীত সম্পর্ক, কিন্তু ওই একটার উপর ডিপেন্ড করে তার পুরোটা বিপরীত হবে না। মানে জাস্ট ওই বোঝার ক্ষেত্রে, এমনি তো বিপরীত না, বুঝছি এটা। হ্যাঁ হ্যাঁ, বোঝার ক্ষেত্রে বিপরীত আর কি। আচ্ছা দেখো এবার খেয়াল করো, এবার আমরা যাই নেক্সট, খেয়াল করি।
তো আমাদের এখন সংজ্ঞাটা দিতে হবে। সংজ্ঞাটা কি? আমরা বলছিলাম জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি, জিন নিয়ে কাজ করেছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তো দেখো বলতেছে কোনো জীব থেকে একটি জিন বহনকারী ডিএনএ পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তরের কৌশলকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে, অথবা জিন অথবা ডিএনএ পরিবর্তন করার কৌশলকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং মূলত ট্রান্সজেনিক হচ্ছে উন্নত বৈশিষ্ট্য ধারণকারী জীব বা উদ্ভিদ, এরকম আর কি। তো এরকম উদ্ভিদ ও প্রাণীতে সৃষ্টিতে কাজ করে। তো আসলে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে যদি সংক্ষিপ্ত বা সহজ একটা উদাহরণ দিই, সংজ্ঞাটা এটা সহজে বুঝবা। আমাদের রক্ত যে ছিল, ব্লাডের মধ্যে যে আমরা ব্লাড গ্রুপ বলি, এ পজিটিভ, এ নেগেটিভ, ও নেগেটিভ, ও পজিটিভ, এই যে আমাদের এই ব্লাডের যে পজিটিভ নেগেটিভ, এইগুলো কিন্তু প্রাথমিকভাবে আবিষ্কার হয়নি। আমরা জানি বানরের রক্তের একটা সেলে এমন একটা জিন ছিল যেই জিনের কারণে পজিটিভ নেগেটিভ এটা আবিষ্কার হয়েছে। তোমরা কি জানো? আগে কিন্তু এ ছিল, ব্লাড গ্রুপ এ বি সি নাও, হ্যাঁ, ব্লাড গ্রুপ এ বি আর হচ্ছে ও। কিন্তু পজিটিভ নেগেটিভ আবিষ্কার হয়েছে বানরের রক্ত থেকে একটা আমাদের প্রোটিন আসছে, মানে জিনের একটা অংশ। তো সেই প্রোটিন থেকেই পজিটিভ নেগেটিভ আবিষ্কার হয়েছে। কথা কি বুঝতে পারছো যা বললাম? জি স্যার। তো এই যে বানরের রক্তে যে জিনটা নিয়ে মানবদেহে প্রবেশ করিয়ে কাজ করানো হয়েছে, এটাকে বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং। অর্থাৎ একটা প্রাণীর দেহ থেকে জিন কেটে নিয়ে আরেকটা প্রাণীর মধ্যে ঢুকাইয়া যেই কাজগুলো করানো হয় এটাকে বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং। অর্থাৎ একটা প্রাণী থেকে জিন কেটে নিয়ে অন্য প্রাণীর দেহে জিনটাকে স্থাপন করাকেই বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং। সবাইকে এবার সংক্ষেপে বুঝতে পারছো, ব্যাখ্যা বুঝতে পারছো জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলতে কি বোঝায়? জি স্যার। জি ভাইয়া বুঝতে। ওকে, থ্যাংক ইউ। তো আজকে নতুন তানিয়া আর কি, তুমি ক্লাসে তুমি আছো কিনা আমি জানি না, আসো হতো, হ্যাঁ। তানিয়া বলতে পারো কেমন বুঝতে পারলা যা পড়াইলাম? জি বুঝতেছি তো। আচ্ছা, থ্যাংক ইউ। মানে রেসপন্স করতে হয় তো এই জন্য বললাম। তো অনেক দেখা যায় অনেকে কথা বলতে চাচ্ছে না বা কথা কম বলতেছে, তো এই জন্য আর কি মাঝে মাঝে ডাক দিই। তো কিছু মনে করবা না, আমি সবাইকেই চেষ্টা করি রেসপন্স করার জন্য। আচ্ছা, তো অনেকদিন পর কে জয়েন করছো? আচ্ছা, আরিফুলও নতুন। আরিফুল কেমন বুঝতে পারছো আমাকে জানাও। আরিফুল, আর ফিজা, হ্যাঁ ফিজা তুমি আজকে নতুন, আমাকে জানাও কেমন বুঝতে পারতেছো। ফিজা রেসপন্স আমি পাইনি, একটু আমাকে জানাইও। আরিফুলের টপ পাইনি। আর তৃষা। স্যার বলো। আরিফুল মনে হয় স্পিকার অন করতে ভুলে গেছে বা বুঝতেছে না হয়তো। আচ্ছা, আরিফুল হাতের বাম দিকে চাপ দিলেই হবে। হ্যাঁ, এবার বলো আরিফুল। ঠিক আছে, এবার শুনতে পাবো, এবার বলতে পারো। হ্যাঁ ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, এবার তৃষা বইলো আর হচ্ছে গিয়ে ফিজা বইলো। তোমরা নতুন তো, তোমাদের সাথে একটু কথা বলতেছি, তোমরা কেমন বুঝতে পারছো? অনেকক্ষণ তো পড়াইলাম। ফিজা আর হচ্ছে গিয়ে তৃষা। হ্যাঁ বুঝতে পারছি। থ্যাংক ইউ সো মাচ। ওকে, আচ্ছা, বুঝতে পারছি। থ্যাংক ইউ। এবার চলো আমরা আবার শুরু করি। হ্যাঁ, নেক্সট খেয়াল করো। থ্যাংক ইউ সো মাচ, জয়েন করছো, খুশি হলাম। তো এখন আমরা যাচ্ছি আমাদের পরবর্তী অংশে। তো এখন আমি নিচের দিকে যাই, এগুলো আমাদের শেষ আলোচনা। এখন আমরা নিচে যাচ্ছি, খেয়াল করো। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে জীবদেহে জিনোমকে প্রয়োজন অনুযায়ী সাজানো বা একাধিক জীবের জিনোমকে জোড়া লাগিয়ে নতুন জীবকোষ সৃষ্টি করা যায়। খুব ইম্পর্টেন্ট, অ্যান্ড খেয়াল রাখবা। আমরা আসলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং দিয়ে কী করি? সাপোজ মনে করো যে তোমার একটা খামার আছে বা তুমি কৃষি কাজের সাথে সংযুক্ত। তো তুমি তোমার এই কৃষি কাজটাকে আরও স্বাবলম্বী করতে চাও, আর উন্নতর কৃষি মানে আরও উন্নতর জাতের ফল তারপর হচ্ছে শস্য উৎপন্ন করতে চাও। তো উন্নত জাতের ফল শস্য উৎপন্ন করার জন্যই নতুন নতুন কিছু জিনিস আবিষ্কার করতে হয়, নতুন নতুন জীবের সৃষ্টি করতে হয়। আর এটাই হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আমরা সবাই জানবো যে আমাদের যখন কৃষিতে নতুন নতুন ধানের উৎপাদন হয়, নতুন নতুন মাছের জাতের উৎপন্ন হয়, নতুন নতুন শস্যের জাতের উৎপন্ন হয়, তখন তাকে বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়ায় প্রযুক্তির মাধ্যমে নতুন নতুন জীবকোষ সৃষ্টি বা নতুন নতুন উদ্ভিদের সৃষ্টি।
মানে নতুন নতুন, মনে রাখবা, নতুন নতুন জীবকোষ সৃষ্টি মানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। সংক্ষিপ্ত ভাষায় তোমাদের ব্যাখ্যা দিয়ে বুঝালাম, এটা টেকনিক। দেখবা উদ্দীপকে যদি লেখা থাকে নতুন নতুন উদ্ভিদের জাত তৈরি, নতুন নতুন ধান তৈরি, নতুন নতুন মৎস্য তৈরি, নতুন নতুন জাতের কিছু তৈরি, এই নতুন নতুন তৈরি মানে হচ্ছে জিন প্রযুক্তি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। কথা কি বুঝতে পারছো যা বললাম? জি জি স্যার, বুঝি ভাইয়া। থ্যাংক ইউ। স্যার ওকে, থ্যাংক ইউ। এবার খেয়াল করো, যেহেতু জিন হচ্ছে প্রতিটি জীবের বিভিন্ন বৈশিষ্ট্যের বাহক, তাই জিনোমের কোনো জিনকে পরিবর্তন করে ওই জীবের কোনো বৈশিষ্ট্য পরিবর্তন করা যায়। মানে জিনকে পরিবর্তন করলে জিনের কারণে জীবের বৈশিষ্ট্য চেঞ্জ হয়ে যায়। জিন ডিএনএর একটি অংশ হবার কারণে ল্যাবরেটরিতে ডিএনএর সেই অংশটুকু কেটে আলাদা করে অন্য কোনো প্রাণী বা ব্যাকটেরিয়া থেকে আরেকটি জিন কেটে এনে সেখানে লাগিয়ে দিতে হয়। এটা আমরা সবাই জানি যে একটা জীবদেহ থেকে জিন কেটে আরেক জীবে লাগানোই হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। কনভার্ট টু, আসলে এসএমএস দিয়েছো, আমি বুঝি না কি বললো। কনভার্ট টু, জি স্যার প্লিজ। কনভার্ট টু মানে বুঝতে পারলাম না, দুর্জয় কিছু বলছো? স্যার মানে স্যার মানে জি স্যারটা বললে একটু বেশি ভালো লাগে। ও আচ্ছা, আসলে সবার তো আসলে একই হয় না, প্রবলেম নাই, সমস্যা না, একটা বললেই হয়। ওকে দেখো, তো যেখানে ছিলাম আর কি, কই ছিলাম জানি, হ্যাঁ, তো ওই যে আমরা বলতেছিলাম, কই জানি ছিলাম, আল্লাহ হারিয়ে গেলাম তো আমি। পরিবর্তন করা, যেখানে ছিলাম না এখানে ছিলাম, লাগিয়ে দিতে হয়। তো 1970 এর আগে। হ্যাঁ, ভেরি গুড, থ্যাংক ইউ আল মাহমুদ। ওকে, 1970 সালে আণবিক কাঁচি নামে একটা এনজাইম আবিষ্কার হয়, তার নাম রেস্ট্রিকশন এনজাইম। এমসিকিউতে খুবই খুবই ইম্পর্টেন্ট একটা লাইন, আণবিক কাঁচি, তার নাম কি? রেস্ট্রিকশন এনজাইম। আসলে আমরা যে কেচিটা কি করি, কাটি না, আসলে এনজাইম কিন্তু একটা রাসায়নিক পদার্থ, যারা বায়োলজি পড়ছো জানো। এনজাইম, তারপর হচ্ছে গিয়ে তোমার ব্যাকটেরিয়া, ভাইরাস, হ্যাঁ, তো এনজাইম হচ্ছে একটা রাসায়নিক পদার্থ। এই রাসায়নিক পদার্থ যদি কোনো জিনের কাছে যায়, সে জিনের দেহকে কেটে ফেলে। জিন তো আমাদের দেখতে একটা এরকম হয়, জিনের স্ট্রাকচার আছে। তো এনজাইম, এই রেস্ট্রিকশন এনজাইম যদি কোনো একটা ডিএনএ অণু বা জিনের কাছে যায়, তাহলে সেই জিনের দেহকে কাঁচির মতো কেটে দেয়। এজন্যই রেস্ট্রিকশন এনজাইমকে কাঁচি বলে ডাকা হয়। কথা কি বুঝছো? জি স্যার। ওকে, জি স্যার, বুঝছি। জি স্যার, বুঝতে পারছি। না বুঝি না কি বললো রিয়াদুল, আর বলতে হবে। বলছি স্যার, অপারেশন করার জন্য যে রেস্ট্রিকশন এনজাইম ব্যবহার করে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরকম আর মানে কি। যেটা কাটে ওটা রেস্ট্রিকশন এনজাইম। হ্যাঁ হ্যাঁ, কাটে ওটাই। আমার দেহের মধ্যে এরকম এনজাইম আছে যেটা আমরা ডিএনএ অণুকে কাটা হয়, লেখা আছে দেখো, যা ডিএনএ অণু কাটা যায়। ওকে, তো আবিষ্কারের পর মূলত জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর যাত্রা শুরু হয়। মনে রাখবা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর যাত্রা শুরু হয় 1970 সালে, কিসের মাধ্যমে? এই রেস্ট্রিকশন এনজাইমের আবিষ্কারের মাধ্যমে। ওকে, আচ্ছা, এতটুকু বুঝতে পারছো কিনা একটু আমাকে জানাও সবাই, এতটুকু ক্লিয়ার? ইয়েস স্যার। জি স্যার, বুঝছি। জি স্যার। থ্যাংক ইউ। এবার দেখো, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ গবেষণার মাধ্যমে যখন একটি জিন পরিবর্তন করে সেখানে অন্য জিন লাগানো হয়, তখন তাদের একত্রে রিকম্বিনেট ডিএনএ বা আরডিএনএ প্রযুক্তি বলে। অর্থাৎ আমরা যদি একটা জিনের দেহকে কেটে সেখানে আরেকটা জিন লাগায়া দেই, তাহলে নতুন যে একটা অংশ তৈরি হয় তার নাম রিকম্বিনেট ডিএনএ। ওকে, এই লাগানোটাকেই বলা হয় রিকম্বিনেট ডিএনএ প্রযুক্তি। মনে রাখবা, এই প্রযুক্তি কাজে লাগিয়ে ডিএনএ সূত্রের কাঙ্ক্ষিত খণ্ড বা ক্ষুদ্র অংশ এককোষী আবাদী জীব তথা ব্যাকটেরিয়া থেকে মানবদেহে, উদ্ভিদ কোষ থেকে প্রাণীদেহে এবং প্রাণী কোষ থেকে উদ্ভিদ দেহে স্থানান্তর করা সম্ভব হয়েছে। অর্থাৎ আমাদের এই যে রিকম্বিনেট ডিএনএ প্রযুক্তি, এর মাধ্যমে মানবদেহের জিনকে কেটে ব্যাকটেরিয়াতে লাগানো যায়, আবার ব্যাকটেরিয়ার জিন কেটে উদ্ভিদে লাগানো যায়, আবার একটা প্রাণীর জিন কেটে অন্য প্রাণীর দেহে লাগানো যায়। তো এইভাবেই আমাদের এক একটা জিন এক একটা প্রাণী থেকে আরেকটা প্রাণীতে স্থানান্তরিত হয়, স্থানান্তর করা সম্ভব হয়। এটাই বলছে। কথা কি বুঝতে পারছো?
জি স্যার। জি স্যার। থ্যাংক ইউ। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে জি স্যার। আর এ কাজ সফল করতে কোনো এক জীবের ডিএনএ কে এমনভাবে পরিবর্তন করা হয় যাতে তার নিজস্ব জিনের কাজ করার সক্ষমতা লোপ পায় মানে হারিয়ে যায়, এবং কিংবা ভিন্ন কোনো জীবের জেনেটিক পদার্থের সাথে মিশে নতুন জিন বা বৈশিষ্ট্য সৃষ্টি করে। অর্থাৎ আমাদের এখানে বলতেছে একটা জীবের জিনকে যদি আমি কাটি তাহলে কিন্তু সেই জিনের যেই কাজ করার ক্ষমতা সেটা কিন্তু হারায় ফেলবে। সাপোজ তোমার যদি একটা হাতে ব্যথা লাগে, তুমি কি ব্যথা পাবা না? ব্যথা পায় কিন্তু তুমি কাতরাবা, রেস্ট নিবা, তাহলে তোমার কাজ করার সক্ষমতা কমে গেল। তো জিনকে যদি আমি কেটে ফেলি তো ওই জিনের যে কাজ করার ক্ষমতা ছিল সেটা কি পাবে? হারিয়ে যাবে। কথা বুঝছো? এটাই বলছে। কথা বুঝতে পারছো? একবার হারিয়ে যাবে না, কিছু কিছু লোপ পাবে। কিছু লোপ পাবে, একবারে হারিয়ে যাবে না, কিছুটা হারিয়ে যাবে আর কি, এটাই, কিছুটা হারিয়ে যাবে। ওকে, আচ্ছা, বুঝতে পারছি। ওকে। এসব আর ডিএনএ মানে রিকম্বিনেন্ট ডিএনএ সমৃদ্ধ জীবকোষকে বলা হয় জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, জিএমও। মনে রাখবা। আচ্ছা, মানে এই জিনকে কেটে অপর একটা জিন লাগিয়ে যে প্রযুক্তি নিয়ে কাজ করা হয়, যেসব বৈশিষ্ট্য থাকে, তো এসব জীবকোষকে বলা হয় জিএমও। মনে রাখবা। উন্নত বিশ্বের অনেক দেশেই অসংখ্য বাণিজ্যিক প্রতিষ্ঠান ও ঔষধ কোম্পানি রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি সফলভাবে প্রয়োগ করে বাণিজ্যিক সুবিধা গ্রহণ করছে। উদাহরণস্বরূপ মানবদেহের ইনসুলিন তৈরির জিনকে ব্যাকটেরিয়ার কোষে প্রবিষ্ট করে বা প্রবেশ করিয়ে বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরি করা হচ্ছে। তোমরা কিন্তু জানো ডায়াবেটিস রোগের জন্য কি লাগে? ইনসুলিন লাগে। সবাই আমরা জানি না এই কথাটা? ইনসুলিন কি জানি আমরা? সবাই জানি। তো এই যে ইনসুলিন, হ্যাঁ, এই ইনসুলিন তৈরি করা হয় কিভাবে? ব্যাকটেরিয়ার মধ্যে জিন ঢুকাইয়া, ব্যাকটেরিয়ার কোষে জিন ঢুকাইয়া ইনসুলিন তৈরি করা হয়, আর ইনসুলিন দিলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয়। তো এটা কিভাবে করা হয়? এই যে রিকম্বিনেন্ট ডিএনএ বা এই প্রযুক্তির মাধ্যমে করা হয়। এরপর তাছাড়া রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিকে কাজে লাগিয়ে কৃষিজাত ফসল এবং উদ্ভিদের নতুন নতুন জাত উদ্ভাবন করা হচ্ছে। দেখছো, ওই জায়গার মতোই নতুন নতুন জাত তৈরি হচ্ছে, তার মানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। মনে রাখবা, এসব জাতকে ট্রান্সজেনিক উদ্ভিদ বলে। অর্থাৎ নতুন নতুন জীব উৎপন্ন হলে সেই উদ্ভিদকে বলা হয় বা সেই প্রাণীকে বলা হয় ট্রান্সজেনিক প্রাণী, বা উদ্ভিদকে বলা হয় ট্রান্সজেনিক জীব। মানে জিএনএ কে কাজে লাগিয়ে নতুন নতুন প্রজাতির উদ্ভিদ তৈরি করা, প্রাণী তৈরিকে বলা হয় ট্রান্সজেনিক উদ্ভিদ, ট্রান্সজেনিক জীব। মন থাকবে কথাটা? বুঝতে পারছো এতটুকু? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে জি স্যার। 1972 সালে পাউল বর্গ বানরের ভাইরাস SV40 ও লাম্বডা ভাইরাস এর ডিএনএর সংযোগ ঘটিয়ে বিশ্বে প্রথমবার রিকম্বিনেন্ট ডিএনএ অণু তৈরি করেন। বানরের ভাইরাসের সাথে একটা ভাইরাসের সাথে সংযোগ ঘটে একটা অণু তৈরি করেন, এটাই প্রথম ডিএনএ রিকম্বিনেন্ট অণু। মনে রাখবা। এটা সালটা মনে রাখবা। 1973 সালে ইকোলি ব্যাকটেরিয়ার প্লাজমিডে মধ্যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন প্রবেশ করানোর মাধ্যমে হার্বার্ট বয়ার এবং স্ট্যানলি কোন সর্বপ্রথম ট্রান্সজেনিক জীব তৈরি করেন। এই ইকোলি ব্যাকটেরিয়ার মাধ্যমে অনেক অনেক কাজ করা, উপকারী কাজ, যেটা আমরা জিন প্রকৌশলের মাধ্যমে বা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে করে থাকতে পারি বা করি। তো এই পর্যন্তই বেসিক আলোচনা ছিল। এরপরে আমাদের হচ্ছে এই যে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ধাপ, তারপরে এগুলো লাগবে না কিছুই। এরপর আমাদের গুরুত্বগুলো একটু পড়তে হবে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং গুরুত্ব। নতুন লিঙ্ক দিব, আসবা সবাই, হ্যাঁ, চলে যাবে না। তারপরে সেগুলো গুরুত্ব দেখবো, তারপর হচ্ছে এগুলো, তারপর হচ্ছে সৃজনশীল প্রশ্ন। তো এই পর্যন্তই ছিল আমাদের মূল আলোচনা। বেসিক ক্লাসটুকু আমরা এতটুকু করলাম, এরপর আমরা সৃজনশীল প্র্যাকটিস করবো। তাড়াতাড়ি আসবে, নতুন লিঙ্ক দিচ্ছি। সব এতটুকু বুঝতে পারছো যে আলোচনা করলাম? জি স্যার। থ্যাংক ইউ। নতুন লিঙ্ক দিচ্ছি, তাড়াতাড়ি জয়েন করবা, দেরি করবে না, নতুন লিঙ্ক আসতেছে। আসসালামু আলাইকুম। আমাদের আজকের স্পেশাল জেনেটিক ইঞ্জিনিয়ারিং ক্লাসে এই মুহূর্তে আমরা আমাদের এই টপিকের স্পেশাল বোর্ড পরীক্ষার প্রশ্ন সলভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমাদের মূল বইয়ের পরবর্তী পৃষ্ঠাই হচ্ছে এই পৃষ্ঠাটা, যেখানে আমাদের রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির যে ধাপটা, কিভাবে এটা কাজ করে বাস্তবে, সেটা একটা চিত্র দেওয়া আছে।
আর এখানে কিছু বিবরণ দেওয়া আছে। এটা তোমরা জাস্ট পড়বা, এটা নিয়ে তোমাদের সৃজনশীল আসে না। তো যেটা পড়লে আর কি কীভাবে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি কাজ করে এই আর কি। এটা জাস্ট একটু দেখবা, এখানে তেমন মুখস্থ করতে হবে না। এটা হচ্ছে প্রথম অধ্যায় আলোচনা। ওকে, তো এতটুকু বুঝতে পারছো কিনা এটা আমাকে জানাইও, যতটুকু আলোচনা করলাম। এটা জাস্ট পড়বা, এটা মুখস্থ করতে হবে না কিছুই, এখান থেকে তেমন প্রশ্ন হয় না। সবাই বুঝছো এতটুকু? জানাও আমাকে, কথা বলো, রেসপন্স করো। স্যার আমাদের হবে তো পরীক্ষায়। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, জি স্যার বুঝতে পারছি। ওকে। আচ্ছা বলি, যাদের পরীক্ষা আসবে তারা মুখস্থ করবা, যাদের আসবে না আসলে মুখস্থ করা লাগে না, এটা প্রয়োজন হয় না। এবার আমি বুঝা দিই বইয়ের কোনগুলো আমাদের টপিক ইম্পর্টেন্ট পড়ার মতো। তো এরপর আমাদের গুরুত্ব আছে, হ্যাঁ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং গুরুত্বগুলো মুখস্থ করতে হবে। অর্থনৈতিক গুরুত্ব কি, তারপর হচ্ছে কৃষিক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং গুরুত্ব কি, এগুলো মুখস্থ করবা। এগুলো আমি পড়তেছি না কারণ আমার এখন সময় হচ্ছে না, তাই জাস্ট তোমরা বই থেকে পড়ে নিবা। এরপর প্রাণীর সম্পদ উন্নয়নে জেনেটিক ইঞ্জিনিয়ারিং গুরুত্ব, মানে আমাদের গুরুত্বগুলো পড়তে হবে, হ্যাঁ। এরপর হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর তথ্য যোগাযোগ প্রযুক্তি, এটির প্রয়োগটা কোথায় সেগুলো একটু পড়বো, শেষ। মানে এখানে কিছু গুরুত্ব আছে আর কিছু প্রয়োগ আছে, এগুলো আমরা একটু পড়ে নিব, মুখস্থ করার চেষ্টা করব। বুঝতে পারছো এতটুকু? স্যার বলো। এগুলো সিকিউরিটি আসে কি? এগুলো আমাদের গ হতে সৃজনশীলে লিখতে হয়, তো এই জন্য আমাদের মুখস্থ রাখতে হবে। তবে সব ক্ষেত্রে না, যখন আমার গুরুত্ব লাগবে তখন লিখতে হবে আর কি। ওকে, সেটা আমাকে জানাও, এই পয়েন্টগুলো মুখস্থ রাখার চেষ্টা করবো, তাহলেই হবে। এতটুকু বুঝতে পারছো? কথা বলতে হবে। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আমরা যাচ্ছি নেক্সট। হ্যাঁ বলো। নিপা বারবার ট্রাই করতেছে কিন্তু এই লিংকে ক্লাসে ঢুকতে পারতেছে না। নতুন লিংকে চাপ দিতে বলো বা আমাকে ইনবক্সে আসমি দিতে বলো। জি ভাইয়া, নতুন লিংকে। আচ্ছা বলো যে, আচ্ছা আমি দিতেছি, ওকে লিংক দিচ্ছি, দেখি ও আসমি দিয়েছে আমাকে, দেখি। হয়তো কোনো সমস্যা হইতেই পারে, নেট সমস্যার কারণে এরকম হয় মাঝে মধ্যে। আচ্ছা আমি ওকে লিংক দিছি, একটু ওয়েট, দেখি ঢুকতে পারে কিনা। আচ্ছা এবার দেখি, হ্যাঁ নেক্সট খেয়াল করি। থ্যাংক ইউ বলছো নিপাকে। তো দেখো এবার হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার, কোথায় কোথায় ব্যবহার হয়, এই ব্যবহারটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই ব্যবহার থেকে আমাদের গতে প্রচুরভাবে লিখতে হয়, বানায়া সাজায়া গুছাই আর কি। তো এই হচ্ছে ব্যবহার। জেনেটিক ইঞ্জিনিয়ারিং আমার কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, আমরা তো সবাই জানি ইনসুলিন তৈরিতে ব্যবহার করা হয়, এটা আমরা দেখছি। তারপর হচ্ছে উন্নত মানের ফসল উৎপন্নতে ব্যবহার করতে হয়, নতুন নতুন জাতের ধান, গম, তারপর হচ্ছে মাছ, মাংস এগুলো তৈরি করতে, উৎপন্ন করতে কি করতে হয়, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করতে হয়। এবার রোগের চিকিৎসা ব্যবহার করা হয়, তারপর হচ্ছে ফার্মাসিউটিক্যাল পণ্য উৎপাদনে, হরমোন তৈরিতে, ভাইরাস নাশক হিসাবে টিকা তৈরিতে, মৎস্য উন্নয়নে, পরিবেশ সুরক্ষা, জেনেটিক এর ত্রুটিসমূহ নির্ণয় ইত্যাদি। মানে এই সকল ক্ষেত্রে আমার জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার আছে, ব্যবহারগুলো কিন্তু মুখস্থ করতে হবে ভালো করে। এগুলো আমি কিছু মুখস্থ করতে বলতেছি না, আমি জাস্ট তোমাদের বললাম মুখস্থ করি না, এখন আমরা সৃজনশীল প্র্যাকটিস করবো আর কি। সময় স্বল্পতার জন্য এগুলো আমি দেখাইলাম না তেমন, পরবর্তীতে এক সময় ফ্রি হয়ে দেখাবো ইনশাল্লাহ। তোমাদেরকে বুঝাচ্ছি কোনগুলো ইম্পর্টেন্ট, বইয়ের কোন পড়াগুলো ইম্পর্টেন্ট নিজে পড়লেই বুঝতে পারবা, আমাকে পড়াইতে হবে না, এগুলো পড়লেই বুঝতে পারবা, না বুঝে বুঝা দিব, সমস্যা নেই। আপাতত সাজেশন দিয়ে দিলাম, তোমরা পড়ে নিও। এই পর্যন্ত যা বলছি বুঝতে পারছো? কথা বলো। জি স্যার। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। জি স্যার। এবার আমরা যাই পরবর্তী, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ কিছু ঝুঁকি আছে, এই ঝুঁকিগুলো পড়বো। এগুলো যদি বেশি ব্যবহার করি তাহলে আমাদের প্রাণীর ক্ষেত্রে মানুষের স্বাস্থ্য ঝুঁকি হতে পারে, পরিবেশ ঝুঁকি হতে পারে, মানে কিছু ক্ষতিকর দিক আছে আর কি, হ্যাঁ। এরপর হচ্ছে আমাদের চাষাবাদের ঝুঁকি হতে পারে, ইটিসি, মানে ঝুঁকি হইতেই পারে স্বাভাবিক। এই হচ্ছে আমাদের মূল বই টপিক। এরপর হচ্ছে ন্যানো টেকনোলজি, নতুন টপিক, শেষ। তার মানে মোটামুটি যতটুকু আলোচনা করছি, যা যা মুখস্থ করতে বলছি এগুলোই তোমরা মুখস্থ করে নিও। দেন এইবার আমরা এখন আমাদের স্পেশাল যে নিউটন গাইড, চমৎকার গাইড, সেই চমৎকার গাইড থেকে আমরা কিছু চমৎকার সৃজনশীল প্রশ্ন, বোর্ড সৃজনশীল প্রশ্ন দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, তাহলে চলো আমরা প্রথমে শুরু করি আমাদের যে প্রথম যেই বোর্ড পরীক্ষার প্রশ্ন 2024 সালে আসছিল জেনেটিক ইঞ্জিনিয়ারিং থেকে, আমরা সেটাই আলোচনা শুরু করব। তো খুব ইম্পর্টেন্ট বলতেছি, মনোযোগ দিয়ে দেখো, যদি বুঝতে সমস্যা অবশ্যই আমাকে জানাবা। তো একটু ওয়েট করো, আমি বের করতেছি, হ্যাঁ আমি দেখাচ্ছি বের করে, তুমি একটু অপেক্ষা থাকো, আমি একটু
ঠিক করিনি। এই হচ্ছে আমাদের উদ্দীপকের সৃজনশীল প্রশ্নটা। আমি একটু জুম করি, জুম করলে একটু ভালো দেখা যাবে। একটু ওয়েট, আমি একটু জুম করে দেখাইতেছি, ওয়েট করো। আচ্ছা জান্তুল ফেরদৌস, স্নিপার হয়তো বা ঢুকতে সমস্যা হচ্ছে, ইরোর আসতেছে কেন বুঝতে পারলাম না। হইতে পারে কোনো সমস্যা হয়েছে। ওকে ভাইয়া। ওকে বলো যে রেকর্ড দেখে নিতে, কিছু করার নেই, আজকে কষ্ট করে রেকর্ড দেখে নিতে বলো। ওকে ভাইয়া। আচ্ছা এবার দেখো, হ্যাঁ তানিয়া একটু দেরি হয়েছে, জয়েন করছো, হ্যাঁ যাই হোক সমস্যা নেই। তানিয়া মাত্র শুরু করলাম। দেখো তানিয়া, দেখতেছো শুনতেছো? তানিয়া দ্রুত কথা বলো। তানিয়া জি স্যার শুনতেছি। ওকে, মাত্র আমাদের সৃজনশীলটা আলোচনা শুরু হইলো, হ্যাঁ দেরি করবো না, দ্রুত আসবে। ওকে, তো বরিশাল বোর্ড 2024 সালে আসা প্রশ্ন। আমরা এটা দৃশ্যকল্প 2 আলোচনা করি। ডক্টর মামুন বিশেষ প্রযুক্তি ব্যবহার করে উন্নত জাতের উদ্ভিদ ও প্রাণী উদ্ভাবনের লক্ষ্যে প্রান্তিক পর্যায়ে কাজ করছেন। এখন এই লাইনটা দিয়ে তোমাকে বুঝতে হবে, এই যে বলতেছে উন্নত জাতের উদ্ভিদ ও প্রাণী উদ্ভাবন। হ্যাঁ বলো। গ নাম্বারটা কি স্যার কায়েসার জারি? হ্যাঁ গুড, গ নাম্বারটা কায়াস আছে, ভেরি গুড। কিন্তু এটা তোমাদের আছে, 26-এর নাই। আচ্ছা এবার দেখো সবাই খেয়াল করো, তোমাদের বলছিলাম একটা কথা যে উন্নত জাতের কিছু তৈরি করা, নতুন কিছু তৈরি, উন্নত জাতের প্রাণী বা উদ্ভিদ উদ্ভাবন করা বা নতুন জিনিস তৈরি করা কিন্তু একই কথা বোঝায়। কথা কি বুঝতে পারছো সবাই? কথা বলতে হবে। বুঝতে পারছি। উন্নত জাতের উদ্ভিদ তৈরি করা বা প্রাণী তৈরি করা বা এটা জাত তৈরি করা বা নতুন জিনিস তৈরি করা, এটা কিন্তু সেম। তাহলে এটার মানে কি? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ক্লাসে, হ্যাঁ ক্লাসে বাকিরা কথা বলো, ক্লাসে বাকি রেসপন্স করো যারা কথা বলো নাই। উন্নত জাতের কিছু তৈরি করা বা আমাদের জি স্যার। নতুন কিছু তৈরি করা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। মাওয়া, তোমার কি নেট সমস্যা? তুমি চলে গিয়েছিলা জানতুল মাওয়া? জি স্যার, আমি কেটে দিয়ে আবার ঢুকলাম। ওকে থ্যাংক ইউ। এবার দেখতে পাচ্ছো ঠিক আছে এবার? জি স্যার দেখা যাচ্ছে। ওকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আদনান রাকিব জয়েন করছো, খেয়াল করো। এবার গহনং প্রশ্নে কি বলছে খেয়াল করবা। দৃশ্যকল্প 2 ডক্টর মামুন যে প্রযুক্তি ব্যবহার করছেন তা খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে অপরিহার্য, বিশ্লেষণপূর্বক মতামত দাও। অর্থাৎ আমাদের এই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি, এই প্রযুক্তির মাধ্যমে খাদ্যের সম্পূর্ণতা অর্জন করা সম্ভব, মানে খাদ্যের গুণগত মান, খাদ্যের চাহিদা রোধ করা সম্ভব, এই বিষয়টাই আমাদের ফুটিয়ে তুলতে হবে। ব্যাস এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। কথা কি বুঝতে পারছো সবাই? জি স্যার বুঝতে পারছি। জি স্যার বুঝতে পারছি। ওকে থ্যাংক ইউ। তাহলে চলো আমরা এই মুহূর্তে আমাদের এই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের যে বিষয়টা আছে, আমরা কিভাবে উত্তর করতে পারি সাজিয়ে গুছিয়ে, সেটা এখন আমরা সুন্দরভাবে চেষ্টা করি সলভ করার জন্য। ওকে লেটস স্টার্ট। তো আমাদের প্রথমে বলতে হবে কি, এটা একটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি। ওকে আমি এখন শুরু করতেছি। দেখো তো গহনংয়ের প্রশ্নের উত্তর দেখা যাচ্ছে, উদ্দীপকে দৃশ্যকল্প 2 ডক্টর মামুন যে প্রযুক্তি ব্যবহার করেছেন তা হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ব্যাস তুমি 1 নাম্বার পাইয়া গেছো। তুমি যদি এই কথাটা না লিখো তোমাকে 1 নাম্বার দেওয়া হবে না। কেন? তুমি উদ্দীপকের প্রযুক্তির নামই উল্লেখ করো নাই। প্রযুক্তির নাম উল্লেখ করতে হবে, তারপরে এর বিবরণ যা চাইছে দিতে হবে। আমার কথা বুঝতে পারছো? সৃজনশীল লেখার নিয়ম এটা। হ্যাঁ স্যার। টপিকের নাম কি, প্রযুক্তিটার নাম কি আগে লিখতে হবে, এটা লিখলে 1 নাম্বার। স্যার ক খ গ কি করে ফেলছেন? ক খ গ ঘ আসলে করাই না, আসলে ক খ এটা হচ্ছে মুখস্থ, আর গ নাম্বারের যে অংশ এটা হচ্ছে আমাদের নতুন অন্য টপিক পড়ায় ফেলেছি। এটা গত ক্লাস দেখলে এই অঙ্ক পারবা, মানে সরি এই প্রশ্ন পারবা। ক খগুলো আমি এখনও পড়াইনি, এটা ইনশাল্লাহ পড়াবো। আগে আমি গ ঘ পড়িয়ে অধ্যায়টা মোটামুটি ধারণা দিই, তারপরে ক খ ব্যাখ্যা দিয়ে বুঝা দিব। আর ক খ তো মুখস্থ বিষয়, এটা মুখস্থ করলেই বুঝতে পারবা, আর মুখস্থ না হলে আমি বুঝা দিব, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। ওকে দেখো, মানে আমি যেমনে পড়াই আর কি, আমি যেই টপিকটা পড়াই সেই টপিকের প্রশ্ন পড়াই। প্রশ্ন কয় আসুক বা ক্ষয় আসুক বা গতে বা গহতে, মানে টপিক ওয়াইজ মূল বই পড়ায় দেন আমি প্রশ্ন সলভ করাই।
এইভাবে পড়াইলে মোটামুটি টপিকটা ভালো করে কমপ্লিট হয়ে যায়, এই জন্য আমি টপিক মতো পড়াই এবং প্রশ্ন পড়াই। আচ্ছা, তো এইবার দেখো, তো এখন এটা বুঝছি আমরা সবাই। এরপর বলতেছে কৃষি সম্পদ উন্নয়নে জেনেটিক ইঞ্জিনিয়ারিং গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সহায়তা করেছে। এই কথাটা কিন্তু আমি নিজের ভাষায় লিখতে পারি যে আমাদের কৃষি সম্পদ উন্নয়ন করতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হয়, আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহারের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এখানে। আর তার ফলে খাদ্যের যে স্বয়ংসম্পূর্ণতা সেটা সুন্দরভাবে অর্জন হবে। আর এটার ব্যাখ্যা নিচে উপস্থাপন করা হলো। এই বিষয়টা কিন্তু আমরা মনে মনে বানায় লিখতে পারি, এটা মুখস্থ করার প্রয়োজন নাই। তারপর মুখস্থ করবা, যেহেতু মুখস্থ করতে হবে এই অংশগুলো। এই এতটুকু যা আলোচনা করছি বুঝতে পারছো সবাই? কথা বলো, রেসপন্স করো। জি স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ। এবার আমরা যাচ্ছি নেক্সট পরবর্তী অংশ। তো এরপর হচ্ছে যে বিশ্বের অনেক দেশেরই জনসংখ্যার তুলনায় খাদ্যের ঘাটতি একটি সাধারণ সমস্যা। আমরা জানি বিশ্বের অনেক অনেক জনসংখ্যা, কিন্তু খাদ্যের সংকট প্রচুর। যত জনসংখ্যা তত খাদ্যের সংকট, মানে খাদ্যের ঘাটতি থাকে। তো বিশ্বের অনেক দেশেই জনসংখ্যার তুলনায় খাদ্যের ঘাটতি অনেক বেশি সমস্যা। তো এই সমস্যার সমাধানে বর্তমানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রয়োগ করে খাদ্যশস্য বহুগুণে উৎপাদন সম্ভব হচ্ছে। অর্থাৎ আমাদের এই যে প্রতিটা দেশের যে কৃষির উপর আমরা ডিপেন্ড করে খাদ্যর গুণাগুণ পাচ্ছি, বা হ্যাঁ, শুনতেছো আমার কথা? জি স্যার, আচ্ছা, তো যে বলতেছিলাম, জি স্যার, যেটা বলতেছিলাম যে আমাদের ওই যে আমাদের যেহেতু খাদ্যের একটা ঘাটতি থাকে, জনসংখ্যার তুলনায় খাদ্যের চাহিদা বেশি থাকে, তো আমাদের কম সময় কিভাবে বহুগুণে খাদ্যশস্য উৎপন্ন করা যায়, বহুগুণে চাষাবাদ করা যায়, তো এই বিষয়টা আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং উপর পড়ে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি ব্যবহার করলে কৃষিক্ষেত্রে খুব কম সময়ে নতুন নতুন শস্য উৎপন্ন করা যায়, বেশি বেশি শস্য উৎপন্ন করা যায় যদি আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি ব্যবহার করি। ওকে, তো এটাই বলতেছে যে আমরা যদি জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি ব্যবহার করি তাহলে খাদ্যশস্য বহুগুণে উৎপাদন বাড়ানো সম্ভব। কথা কি বুঝতে পারছো এতটুকু? এরপরে এই বিষয়টি হাইব্রিড নামে বহুল পরিচিত। হাইব্রিড আমরা তো জানি, সবাই বলে হাইব্রিডের শাকসবজি, হাইব্রিডের মাছ, বলি না ওগুলা হাইব্রিড। এখনকার কিন্তু আমরা অনেকে বলি হাইব্রিডের মাছ, বড় বড় মাছ হাইব্রিড দেওয়া ফুলাইছে, হাইব্রিডের মাংস। তো হাইব্রিড মানে হচ্ছে প্রযুক্তির প্রয়োগ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তির প্রয়োগ, নতুন নতুন বড় বড় উৎপন্ন করা আর কি, মাংস বলো, মাছ বলো, ইটিসি। তো জিন প্রকৌশলের মাধ্যমে জিন স্থানান্তর প্রক্রিয়ায় কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য অল্প সময়ে সুচারুরূপে স্থানান্তর করা সম্ভব বলে সংশ্লিষ্ট উদ্ভাবক বা উদ্যোক্তাদের নিকট প্রচলিত প্রজননের তুলনায় এই প্রযুক্তিটি অধিক গুরুত্ব পাচ্ছে। তো এটা একটু মুখস্থ করবা যে জিন প্রযুক্তি ব্যবহারের ফলে আমাদের কম সময় প্রয়োজনের তুলনায় বেশি বেশি আমাদের যে উপাদানগুলো উৎপন্ন করা সম্ভব হচ্ছে। এইটা একটু কষ্ট করে মুখস্থ করবা। আমাদের দেশেও এই প্রযুক্তির উপর বেশি কিছু সংস্থা কাজ করে অনেক উচ্চ ফলনশীল জাতের শস্য বীজ উৎপাদন করেছেন। মানে বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশেও জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করার ফলে উচ্চ ফলনশীল ধানের জাত, গমের জাত ইত্যাদি উৎপন্ন করা সম্ভব হয়েছে। ফলে কম সময়ে বেশি বেশি ফসল উৎপন্ন করা সম্ভব হয়েছে। কথা কি বুঝছো এতটুকু? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে এসব বীজ ব্যবহার করে শস্য কয়েক গুণ হারে উৎপাদন সম্ভব হচ্ছে। খাদ্য শস্যের মধ্যে যেমন রয়েছে ভুট্টা, ধান, তুলা, টমেটো, পেঁপে সহ অসংখ্য ফসলের উৎপাদন দিন দিন বৃদ্ধি পেয়েছে। ফলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। আগাছা সহিষ্ণু, পোকামাকড় প্রতিরোধী জাত উদ্ভাবন হচ্ছে। মানে এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রয়োগের ফলে আমাদের এই উৎপন্ন যে শস্য এর উৎপাদন দিন দিন বাড়তেছে, দিন দিন ভালো ভালো ফসল উৎপন্ন হচ্ছে, বেশি বেশি ফসল উৎপন্ন হচ্ছে, রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ফসল উৎপন্ন হচ্ছে, আগাছা
সহিষ্ণু মানে আগাছা নাই এমন ফসল উৎপন্ন হচ্ছে, পোকামাকড় আস্তে আস্তে মারা যাচ্ছে, ক্ষতিকর পোকামাকড় কি মারা যাচ্ছে, এগুলো আর কি জিন প্রকৌশল বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং মাধ্যমে হচ্ছে। এই এতটুকু বুঝছো? রেসপন্স করো। জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। এরপরে জীব, হ্যাঁ, বিভিন্ন জাতের মৎস্য ও সম্পদ বিশেষ করে মাগুর, কার্প, তেলাপিয়া বৃদ্ধির জন্য জিন প্রকৌশলকে কাজে লাগানো হচ্ছে। মানে এই যে আমরা সবাই জানি মাগুর মাছ অনেক বড় হয়, তেলাপিয়া মাছ, কার্প মাছ এগুলো অনেক বড় হয় বর্তমানে, এগুলোর উপর কি কাজ করতেছে? জিন প্রকৌশল কাজ করতেছে। এরপরে প্রাণীর আকার ও মাংস বৃদ্ধি, দুধে আমিষের পরিমাণ বাড়ানো, ভেড়ার পশমের বাড়ানোর কাজে জিন প্রকৌশলকে কাজে লাগানো হচ্ছে। মানে জিন প্রকৌশলের ব্যবহার আমরা যে বই থেকে মুখস্থ করছিলাম সেগুলো না একটু একটু করে এখানে লিখে দিব, সাদা দিব, হয়ে যাবে। কথা কি বুঝছো এতটুকু? জি স্যার, বুঝছি। আচ্ছা ঠিক আছে। এরপরে নেক্সট পরবর্তী, উপরের বর্ণনার আলোকে দেখা যাচ্ছে উচ্চ গুণাগুণ সম্পন্ন উচ্চ ফলনশীল ফসলের জাত ও প্রাণী সম্পদ উদ্ভাবনের মাধ্যমে জেনেটিক ইঞ্জিনিয়ারিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সুতরাং বলা যায় খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি অপরিহার্য। আর এইভাবেই আমাদের পুরো প্রশ্নটার সমাধান হয়ে গেল। ব্যাস, এভাবেই আমরা কি করব, জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তিটা ব্যাখ্যা করব। এই হচ্ছে আমাদের পুরো গহনং প্রশ্নের সমাধান। আমি একটু জুম আউট করতেছি, এই হচ্ছে পুরো গহনং। দেখো সবাই বুঝতে পারলা কিনা। বুঝছি স্যার। থ্যাংক ইউ সো মাচ। তো সবাইকে একটা রিকোয়েস্ট করতেছি, সবাই প্রত্যেক দিন আমার সাথে SMS-এ যোগাযোগ করবা, প্রত্যেক দিন পড়ালেখার আপডেট জানাবা, কি কি পড়ছো, কি লিখছো আমাকে জানাবা। প্রতিদিন SMS দিয়ে আমাকে কথা বলবা, স্যার আমি আজকে এতটুকু পড়ছি, এতটুকু লিখছি। তো সবাইকে বলতেছি, সবাই অন্তত পক্ষে রেগুলার ক্লাস করো, আর আমি যা যা গাইডলাইন মতো চলতে বলি চইলো। ইনশাল্লাহ তোমার অফলাইনের পড়ার প্রতি তেমন চিন্তাও করতে হবে না ইনশাল্লাহ। মানে অফলাইনে তুমি যদি ভালো করে কোনো সাপোর্ট নাও পাও তাহলে ইনশাল্লাহ সমস্যা নেই। অফলাইনে সবাই কোচিং করো, প্রাইভেট পড়ো, সেটা ঠিক আছে, কিন্তু যদি দেখো যে অফলাইনের পড়ার পরও তোমার যে সাপোর্টটুকু দরকার সেই সাপোর্টটুকু হচ্ছে না, ইনশাল্লাহ আমি সেই পার্সোনাল সাপোর্টটুকু তোমার জন্য দিতে প্রস্তুত। আর আমি পার্সোনাল সাপোর্টটুকু ইনশাল্লাহ দেই। ওকে, তার মানে এই না যে অফলাইনে পড়া যাবে না, অনলাইনে পড়তে হবে, এটা আমি বলতেছি না। বলতেছি যে অফলাইনে পড়ার পরও যদি তুমি স্যাটিসফাই না হও, যতটুকু তোমার হেল্প লাগবে অতটুকু হেল্প পাচ্ছ না অফলাইনে পড়ার পরও, দেন তুমি অনলাইনে খোঁজ নিবা কে অনলাইনে তোমাকে হেল্প করবে, এত সুন্দরভাবে পার্সোনালভাবে কথা বলে তোমার সাথে যোগাযোগ করবে। এটা আমিও হইতে পারি, ইনশাল্লাহ আরেকজনও হইতে পারে। তো আমি যেহেতু সবার সাথে যোগাযোগ করতেছি, পার্সোনালি কথা বলতেছি, কোনো সমস্যা হলে তোমাদের সাথে শেয়ার করতেছি, তোমাদেরকে বলতেছি সমস্যা হলে আমাকে জানাও। তো অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে আমাকে তোমরা নিতে পারো, কারণ ফ্রেন্ডদের সাথেই অনেক কিছু শেয়ার করা যায়। তো আমাকে ওরকমভাবে চিন্তা করো। আর অবশ্যই আমি যে কথাগুলো বলি, যে কাজগুলো করতে বলি, কমপক্ষে হলে সে কাজগুলো করার চেষ্টা করো। আর দয়া করে অ্যাক্টিভ থাকো, ঠিক আছে? একটু যোগাযোগ রাখো, তাহলেই হবে ইনশাল্লাহ। তো আমি যা যা বললাম মনে থাকবে? আমাকে বললো একটু সবাই, আমি যে কথাগুলো বলছি মনে থাকবে সবার? থ্যাংক ইউ সো মাচ। তো বলি দুর্জয়, আজকে আসলে HTML ক্লাসটা আমি নিতে পারলাম না, মনে করো না। আজকে নোট টোট আমি করি না, ইনশাল্লাহ আগামীকাল আমাদের ফুল স্পিডে সকল ক্লাস হবে, HTML ক্লাস ইনশাল্লাহ হবে। তো আজকের মতোই আমাদের এখানেই স্পেশাল ক্লাস শেষ। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম স্যার।